মৃত্যুতে তোমায় আহ্বান। না, আপনারা আবার ভাববেন না আমি মরে গেছি। আমার মতে মানুষের মৃত্যু দুই ধরনের, মনের মৃত্যু আর দেহের মৃত্যু। অফসাইড ব্যান্ডটা এটার শুরুটা কিভাবে হলো? তো অন্য কিছু দিতে দিতে গোল পোস্টের বাইরে চলে গেলাম, অফ সাইডে চলে গেলাম। আসলে আমি যখন গান লিখি তখন হলো যে আমার দেখা যায় যে এটা মূলত আমি একটা গান ভাবি না, একটা গল্প ভাবি। মানুষ যদি গানগুলো আমাদের শুনে এক একটা গল্প শুনতে পারবে। নিজেই কি ছুঁয়েছো কফিন না কি ছুঁয়েছে তোমার ব্যথায়। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ। মানে আমার মনে হচ্ছিল আমি স্টেজ পারফর্ম দেখছি। কফিন ছুঁয়ে ভালোবাসি একবার। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 5-এ। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। চলুন আজ আমরা শুনি সেই সুর যা একটু অন্যরকম, একটু অফসাইড, তবুও একেবারে হৃদয়ের কাছাকাছি। আজ স্টুডিওতে উপস্থিত আছে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠা একটি ব্যান্ড অফসাইড। লেটস ওয়েলকাম অফসাইড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? অবশ্যই আমিও ভালো আছি। আরো ভালো লাগছে আপনাদের গান সরাসরি শুনতে পাবো, এই জন্য। তো আপনাদের সঙ্গে পরিচিত হব, তার আগে আপনাদের জনপ্রিয় একটা গান শুনে আসতে চাই এবং দর্শকদেরকেও শোনাতে চাই। কোন গানটা শুনবো? প্রথমে একটা কাভার গান করি। এটা কাভার সং? হ্যাঁ আচ্ছা, এটা হলো ওয়েস্টি ব্যান্ডের একটা গান, বৃষ্টি এলে। বৃষ্টি এলে গানটা থেকে শুরু করছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে। গানটা আমরা শুনে আসি, তারপর সবার সঙ্গে পরিচিত হব। শ্রাবণের ভেজা ভেজা দিন, মেঘাকাশ হয় না রঙিন, ঝরছে বৃষ্টি সারাদিন ফোটায় ফোটায়। কেউ রাখে না কারো কথা, কেউ শোনে না কারো বারণ, কারণে অকারণে ভাঙন দেখে যায় বৃষ্টি এলে জানালা ধরে। তুমি তো ফিরতে পারোনি, ও আমারই আকাশে বৃষ্টি, সন্ধ্যা তারারা বলে যায় বৃষ্টি এলেই ঘরে ফিরে আয়। চুপি চুপি কিছু কিছু মেঘ জমা থাকে, মন আকাশ কালো হয়ে যায়। পিছু পিছু হেঁটে হেঁটে কত দূর যাই, যেতে যেতে বৃষ্টি নামলে দাঁড়াই। তুমি কি কখনো দেখোনি শ্রাবণের এই কাহিনী, ফুলেরা যে কত গান গায় বৃষ্টি এলেই বৃষ্টি এলে। তুমি তো লুকোতে পারোনি জল চোখে মায়াবী হাসি, দেখেছি কাজল বলে যায় চোখে দূর থেকে দূর দূর থেকে। মরে মরে বেঁচে আছি রোজ, তবুও কেন নেই না কখনো কেউ খোঁজ। আধ খাওয়া সিগারেটে ঠোঁটে রেখে খাই, কোথায় দাঁড়াই বৃষ্টি এলে, কোথায় হারাই বৃষ্টি এলে, কোথায় লুকাই বৃষ্টি এলে, বৃষ্টি এলে বৃষ্টি এলে। আমি তো দাঁড়িয়ে থেকেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি,
ভিজে ভিজে এসে গেল জ্বর, রাখলে না তুমিও তার যে খবর। জ্বরের কথা তাই থাক, ও আমায় দেখতে আসুন, ও আমি যে পড়েছি রাগিনী জ্বরের ঘুরে 104। আসছে বছর বৃষ্টি, তুমিও এসো আমারই মতোই ভিজে, ভেজা চুলে রাখবে তোমায় দারুণ বৃষ্টি এলে। এমনই কত শত গান শোনাবো, বাকি কবিতারা জলে ভিজে যায়, তা পড়া বাকি তুমি এর দাঁড়াবো কোথায় বৃষ্টি এলে, বৃষ্টি এলে, বৃষ্টি এলে, বৃষ্টি এলে। থ্যাংক ইউ। বাহ, দারুণ, অসাধারণ একটা গান শুনলাম আমরা। এটা অনেক জনপ্রিয় একটা গান। এটাও মানে এই প্রজন্মের যারা তরুণ তরুণীরা আছে তাদের কাছে অনেক প্রিয় একটা গান। আমরা সেই গানটা এটাও একটা নিউলি ব্যান্ডের একটা গান, উইস্ট্রি একটা ব্যান্ডের গান। তো এবার একটু পরিচিত হতে চাই সবার সাথে। প্রথমে একটু আপনার কাছে যেতে চাই, আপনারা কে কোন দায়িত্ব রয়েছেন ব্যান্ডে? আমি অফসাইড ব্যান্ডের ভোকালিস্ট। আমার নাম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স 4th ইয়ারে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, একটু আপনার কাছে যেতে চাই। আমি হচ্ছে অফসাইড ব্যান্ডের গিটারিস্ট। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে মাস্টার্সে পড়ছি সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে। আমি হচ্ছে রাহুল চৌধুরী। আচ্ছা, দুজনেই জগন্নাথে আছেন। এবার আপনার কাছে একটু জানতে চাই। নমস্কার, আমি প্রীতম। আমি হচ্ছে গিটার বাজাই, আর সে সাথে পড়াশোনা করছি ফিনান্স ডিপার্টমেন্টে জগন্নাথ ইউনিভার্সিটিতে। আচ্ছা, তিনজনই জগন্নাথে। তা একটু আরিফের কাছে যেতে চাই, এই যে আপনাদের অফসাইড ব্যান্ডটা, এটার শুরুটা কিভাবে হলো? মানে আপনারা কি তিনজনই জগন্নাথে ছিলেন? হ্যাঁ, তিনজনের মাথা থেকে কি চিন্তাটা এসছে, নাকি কোন প্রেক্ষাপট থেকে ব্যান্ডের জন্ম হলো? এটা মূলত যদি বলি একটু লং টাইম নিয়ে বলতে হবে। এটা হলো যে 2023 সালে, এটা 2023 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে, তখন আমি একা একাই গান করতাম, টুকটাক গান করতাম, তখন লিখতামও তো গান টুকটাক। তো এরপর কয়েকজন বলল যে একটা ব্যান্ড করা যায়। পরে আমি 15 ব্যাচের এক ভাইয়ের মাধ্যমে আচ্ছা, রাহুল ভাইয়ের খবর পেলাম যে রাহুল ভাই গিটার বাজাতে পারে। পরে আমি ওই ভাইয়ের মাধ্যমেই একদিন রাহুল ভাইয়ের সাথে দেখা করার চেষ্টা করলাম। তখন তো আমি ফার্স্ট ইয়ার, একটু ভয় ভয় লাগতেছিল যে আবার রেক ট্যাক দিয়ে দেয় নাকি। আচ্ছা, সিনিয়র যেহেতু, হ্যাঁ, তাই হ্যাঁ। না? পরে ভাইয়ের সাথে দেখা করলাম, আমি গিটার নিয়ে গেছিলাম। পরে দেখা করে দু একটা গান করলাম আমরা। পরে ভাই বললো যে, ভাই তখন ওইভাবে কোনো ব্যান্ডের সাথে মানে যুক্ত ছিল না। তো পরে ভাই বললো যে না, তাইলে একটা ব্যান্ড করা যায়। আচ্ছা, তো একটা ব্যান্ড করতে লিড গিটারিস্ট লাগবে, তারপর ড্রামার লাগবে। পরে ভাই আস্তে আস্তে বললো যে আমার খোঁজে, আমি তো চিটাগাংয়ের, ভাই তো চিটাগাংয়ের, তো চিটাগাংয়ের আর একটা ছেলে আছে যে ও লিড গিটার মোটামুটি ভালোই বাজাতে পারে, তো ওর সাথে কথা বলে দেখি। এরপর ওর সাথে পরিচয়। এরপর আমরা টুকটাক কয়েকদিন বসতে পরে 2023 সালের 13 জুলাই আমরা ব্যান্ডের পেজটা ক্রিয়েট করি। পরে পেজ ক্রিয়েট করে আমরা প্রথম একটা গান কভার করছিলাম, মেবি নেশার বোঝা, পুপি ব্যান্ডের। প্রথম শুরুটা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু হয়, হ্যাঁ, জানি social এটা। media platform থেকে। কিন্তু যে প্রসঙ্গটা বলছেন একটু জানতে চাই, এখনো কি র্যাক কালচার আছে কিনা জগন্নাথে? জগন্নাথে আসলে র্যাক বলতে নাই বললেই চলে। আমরা যেটাকে র্যাক বলি সেটা হলো যে মানে এই দেখা করলাম, একটু ধমক দিল বা দু একটা কথা বললো, এটা আসলে সালাম দরকার টালাম আছে। দিতে বলে হ্যাঁ, এরকম কিছু? এটা দরকার আছে, কারণ একদমই যদি বর্তমানে যেমন একদমই র্যাক নেই, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে মানে জুনিয়রদের সামলানো একটু কঠিন হয়ে যায়। দেখা গেল যে ওরা কিছু ওইভাবে মানতে চায় না বা সবকিছু মেনটেন করে চলে না। তো র্যাক বলতে তথাকথিত ওই র্যাক না, কিন্তু যে একটু হলেও পরিচিতি পর্ব। শাসনের দরকার আছে। পরিচিত পর্ব তো হয়। হ্যাঁ, আগে যেরকম র্যাক মানেই ছিল একটা টর্চার, হয়, সেটা এটা অনেকে এখন ভয় হয়। পায়, কিন্তু যে একটু পরিচয় পর্ব, সিনিয়র জুনিয়র যে একটা চেইন আছে, এটা একটু মেনে চলা, একটু শাসনের দরকার আছে। একটু প্রোটোকল মেনটেন হ্যাঁ। করে চলা, চেইন অফ কমান্ডটা মেনে হ্যাঁ। চলা, এটা বোধহয় হয়। তো এটা খুবই ভালো, মানে এটা আমাদের জন্য খুবই সুসংবাদ যে এখন ওই আগের র্যাক কালচারটা নেই, সময় বদলেছে। একটু রাহুলের কাছে যেতে চাই, এই যে অফসাইড নামটা আসলো, এই নামের পেছনে গল্পটা আসলে কি? আসলে যখন হচ্ছে আরিফ হচ্ছে প্রথমে আমার কাছে আসলো, প্রথমে তো আমি চিন্তা করেছিলাম যে জগন্নাথে হচ্ছে কিছু ব্যান্ড ছিল আর কি তখন। যখন আমরা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের দিকে হচ্ছে শেষ করে সেকেন্ড ইয়ার উঠবো, তখন আরিফ তখন আসলো যে আমরা তাহলে একটা ব্যান্ড করি, জগন্নাথে অন্যান্য ব্যান্ড তো আছে।
আমি বললাম ব্যান্ড তো করা যায়, হচ্ছে কি টাইপের ব্যান্ড করা যায়, হচ্ছে ব্যান্ডের সং টং কভার করা যায়, নিজেদের ব্যান্ডের হচ্ছে একটা নিজেদের গান করা যায়। তা আমি ভাবলাম যে তাহলে এখানে তো হচ্ছে একজন দুজন দিয়ে হবে না, এখানে আরো কয়েকজনকে অ্যাড করতে হবে। তা আমি পরে হচ্ছে প্রীতমকে অ্যাড করলাম। পরে সবাই মিলে ভাবলাম যে এখন তো মেম্বার অ্যাড হয়েছে, কিন্তু মেম্বার মানে এই যে নাম, এটা একটা গ্রুপ নাম হবে, আচ্ছা সবাইকে নিয়ে সবাইকে একটা নামেই চিনতে হবে, যেটা হচ্ছে এই ব্যান্ডের মেম্বার ওরা ছোড়া। তো আমি আর আরিফ চিন্তা করলাম এক সপ্তাহ নামের পিছনেই গেল, যে এক আচ্ছা, সপ্তাহ মানে- নাম ভাবতে ভাবতে এখন ইউনিক কিছু দরকার ছিল। ইন্টারনেট ঘাটছিলাম, তারপর হচ্ছে আবার নাম পেলে আবার অনেক সময় দেখা যায় বাংলাদেশে এই নামে অন্য কোনো ব্যান্ড আছে কিনা, হ্যাঁ সেটাও আবার এটা সার্চ দেখতে করে হয়। ইন্টারনেটে হচ্ছে অনেকক্ষণ, মানে আমি এটা পছন্দ করলে ওর পছন্দ হয় না, আবার ওর পছন্দ আমার পছন্দ হলেও এই প্রীতমের পছন্দ হচ্ছে না, যে ভাই এটা কি নাম দিলেন, এটা তো আচ্ছা, সবাই মানে একটা হয়েছে, অন্য কিছু দেন। তো অন্য কিছু দিতে দিতে গোল পোস্টের বাইরে চলে গেলাম, অফ সাইডে চলে গেলাম। অফসাইডে চলে গেছে একবার গোল না, পোস্টের তবে বাইরে। বর্তমানে আমি একটু বলি যে বর্তমানে দেখা যায় যে ই ফুটবল গেমটা যে আছে, ফ্রেন্ড সার্কেল ক্যাম্পাসে দেখা যায় যে সবাই ই ফুটবল গেমটা খেলে। তো ওরা গেম খেলার সময় যখন গোল দেয় যে অফসাইড বলে, পাশে আমরা থাকলে মনে হয় এই আমার ব্যান্ডের নাম বলতেছে। এটা একটা সুবিধা। হ্যাঁ, এটা একটা সুবিধা হয়েছে, যেমন নিজেদের নামটা কোথাও না কোথাও হ্যাঁ। হচ্ছে উচ্চারণ, হ্যাঁ, এটা ভালো লাগে। আচ্ছা রাহুল, আপনাকে ধন্যবাদ। একটু প্রীতমের কাছে যেতে চাই, আপনি তো গিটারিস্ট রয়েছেন ব্যান্ডের, তো আপনারা যখন অফসাইড মানে কি হচ্ছে কি শুধু মূলধারা নাকি অন্য কোনো দর্শন কাজ করে আপনাদের এই ব্যান্ড? আসলে হচ্ছে আমরা যখন ব্যান্ডটা ফর্ম করি তখন আমরা তিনজনই হচ্ছে বিগিনার, স্টিল আমরা বিগিনার আসলে। তো আমরা নতুন নতুন ট্রাই করতেছি করার। তো আমরা চেষ্টা করি যে আমাদের যখন অবসর টাইম থাকে বা মন খারাপের সময় থাকে, ভালো সময় থাকে, আমরা চেষ্টা করি একসাথে বসে কিছু একটা ক্রিয়েট করার নিজের থেকে। তো ওইভাবেই মূলত হচ্ছে ব্যাপারটা। আচ্ছা আরিফ, একটু আবার আপনার কাছে যেতে চাই, যখন আপনারা মিউজিক করেন, মানে আপনাদের মিউজিককে আপনারা কিভাবে ডিফাইন করবেন? মিউজিককে যদি ডিফাইন করতে চাই, ফার্স্ট অফ অল আমি তো মূলত অফসাইড ব্যান্ডের টুকটাক যতগুলোই গান লেখা হচ্ছে আমারই লেখা হচ্ছে তো এখন পর্যন্ত। তো যখন একটা গান লিখি বা গানটা পরবর্তীতে বাইরে শোনাই, তো আসলে আমি যখন গান লিখি তখন হলো যে আমার দেখা যায় যে এটা মূলত আমি একটা গান ভাবি না, একটা গল্প ভাবি। তো আসলে কোনো গানই আসলে গল্প ছাড়া হয় না। আমাকে যদি কেউ যদি বলে একটা গল্প বলে, আমি ওই গল্প নিয়ে একটা কিছু হয়তো লেখা ট্রাই করতে পারবো, কিন্তু আসলে আমি সেটা কোনো মানুষকে নিয়ে লিখি বা কোনো প্রকৃতিকে নিয়ে লিখি বা কোনো পাখিকে নিয়ে লিখি, আসলে এখন ডিফাইন করতে গেলে যে আসলে আমাদের এটা গান বলার আগে আমি বলবো যে একটা গল্পের পার্ট। আচ্ছা, মানে গানটা আপনারা হ্যাঁ। গল্পই আপনাদের গান। হ্যাঁ, এই আমাদের গানের যেমন আমাদের একটা অ্যালবাম চলতেছে, তো আমাদের অ্যালবামের প্রথম গান রিলিজ হয়েছে, তো আচ্ছা। আরো 6টা গান বাকি আছে। তো এই যে 6টা গান, এটা মূলত একটা অধ্যায়ের ভিতর 6টা পার্ট। তো প্রথম পার্ট আমরা রিলিজ করেছি। তো মানুষ যদি গানগুলো আমাদের শুনে এক একটা গল্প শুনতে পারবে, আই হোপ। আচ্ছা, তাহলে আপনি লিরিক লেখার সময় গল্পটাই মাথায় হ্যাঁ। আসে আপনাদের, এই থিমটা নিয়ে আপনি গান লেখেন। আচ্ছা, তাহলে আপনাদের নিজস্ব নিশ্চয়ই গান রয়েছে, মৌলিক গান কয়টা রয়েছে আপনাদের? আমাদের এখন পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউবে এবং ফেসবুকে মৌলিক গান 2টা আপলোড করা আছে। একটা হলো অভিশাপ, এটা হলো যে আমাদের মৃত্যুর আহ্বান অ্যালবামের প্রথম গান, এবং অ্যালবামের বাহিরে একটা গান আছে সলো ট্র্যাক, এটা হলো যে শীতের চাদর নামে একটা গান আছে। আমি অবশ্য অভিশাপ গানটা শুনেছি, দুর্দান্ত একটা গান। আমরা কি এখন একটা মৌলিক গান শুনবো নাকি কভার? আর একটা কাভারের গান করি। আচ্ছা, তাহলে আমরা গানটা শুনে আসি। আচ্ছা, এই গানটা হলো চাঁদের গাড়ি ব্যান্ডের একটা গান। আমাদের ব্যান্ডকে যতটুকু মানুষ চেনা শুরু করছে এই গানের মাধ্যমে বলা যায়। এই গানের প্রথমে আমরা একটা পোয়েট্রিক পার্ট আমার লেখা এটা অ্যাড করেছি, আশা করি ভালো লাগবে। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে। হ্যালো, আমি আরিফ। আমাকে শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন? বাহ, আমি কি ভাগ্যবান। কিন্তু আমাকে তো দেখতে পাওয়ার কথা না। না, আপনারা আবার ভাববেন না আমি মরে গেছি। আমার মতে মানুষের মৃত্যু 2 ধরনের, মনের মৃত্যু আর দেহের মৃত্যু। আমি ইতোমধ্যে মনের মৃত্যু উপভোগ করে ফেলেছি। দেহের প্রাণ আছে বলে এখনো বেঁচে আছি, তাই আপনারা দেখতে পাচ্ছেন। চলেন না জোনাক পাখির কাছে জিজ্ঞেস করি আমার মৃত্যু কত দূর। এই স্বপ্ন ঘুরে দেয়াল জুড়ে আকাশ দেখার চোখ, তোমার স্বপ্ন ভাঙার গান
গানটা না হয় আজকে আমার এই স্বপ্ন ঘুরে দেয়াল জুড়ে আকাশ দেখার চোখ তোমার স্বপ্ন ভাঙার গানটা না হয় আজকে আমার বলো জোনাক পাখি জোনাক পাখি মৃত্যু কত দূরে আমি তোমার জন্য গাইছি মন ভাঙনের সুরে বলো জোনাক পাখি মৃত্যু কত দূরে আমি তোমার জন্য গাইছি এ গান মন ভাঙনের সুরে তুমিও কি স্বপ্ন দেখে চমকে ওঠো কেঁদে? ও আমার মতন মরছো কি গলা সেধে সেধে তুমিও কি স্বপ্ন দেখে চমকে ওঠো কেঁদে? ও আমার মতন মরছো কি আর গলা সেধে সেধে ও আমার মনের নিশানা ধারণা স্বপ্ন ছুঁতে পারি না বলো জোনাক পাখি মৃত্যু কত দূরে আমি তোমার জন্য গাইছি এ গান অবেলার সুরে বলো জোনাক পাখি মৃত্যু কত দূরে আমি তোমার জন্য গাইছি এ গান অবেলার সুরে দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ। মানে আমার মনে হচ্ছিল আমি স্টেজ পারফর্ম দেখছি, মানে স্টেজে যে আপনারা দরাজ গলায় খোলা গলায় গান করেন সেটি মনে হচ্ছিল। আচ্ছা আরিফ, এই যে অ্যাকুস্টিক এবং একই সঙ্গে লাইভ পারফরমেন্স কোনটা বেশি প্রেফার করেন? না, অবশ্যই লাইভ পারফরমেন্স বলতে গেলে অবশ্যই ভালো লাগে, কারণ মানুষের রেসপন্স পাওয়া যায়। আসলে আমরা তো মূলত মানুষকে গান শোনানোর জন্যই গান করি। সেটা যদি 2-5 হোক, 2-5 মানুষ যদি আমাদের গান শুনে বলে যে না ভালো করছে, আনন্দ পায়, সেটাই আমাদের জন্য সরাসরি অনেক। কানেক্টেড হওয়া যায় দর্শকের হ্যাঁ, সঙ্গে। সরাসরি কোনো মজার connected। স্মৃতি আছে স্টেজে? মজার স্মৃতি বলতে গেলে একটা স্মরণীয় ব্যাপার আছে, সেটা হলো যে আমার ভার্সিটিতেই কবের প্রোগ্রাম এটা মনে নেই ঠিক, কিন্তু যে বেশ কিছুদিন আগে 6 মাসের মতো হবে, আমরা একটা শো করছিলাম। ওটা খুব বড় একটা শো ছিল, একই স্টেজে মেবি অ্যাশেস ওয়ারফেস পারফর্ম করছিল। আচ্ছা আচ্ছা। তো ওই দিন একটা মানে আমাদের স্টেজের সামনে একটা ব্যারিকেড ছিল, ওই জায়গাটা ফাঁকা ছিল, মানে ক্যামেরাম্যান ছিল, এর বাহিরে ছিল দর্শকরা। তো ওই যে জায়গাটায় ক্যামেরাম্যান ছিল ওই জায়গাটায় আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল দেখছিলাম, হাতে গোনা 5-6 জন। ওরা ভিডিও করতেছিল ওই মানে ক্যামেরাম্যানদের ওখানে বসে। তো ওই জিনিসটা খুব ভালো লাগছিল যে না, আজকে আমি গান করছি, আমার ফ্রেন্ডরা সামনে বসে এভাবে একদম এনজয় করছে। আর যদি দর্শকদের কথা বলি, একটা আমরা যখন ফার্স্ট শো যেটা করি, অ্যাম্বিশন কোচিং সেন্টারে একটা শো করছিলাম, ফার্স্ট শো না, ওটা সেকেন্ড শো। ওইটাতে স্টেজে পারফর্ম করার পর তো আমাদের পারফর্মটা সবাই বলছে ভালোই হয়েছিল। পরে স্টেজ থেকে নামার পরে বেশ কিছু ছেলে মেয়ে ওরা
আমার সাথে কেন যেন ছবি তুলতে ছিল আমি জানি না। তো আমি এক পর্যায়ে বলেই ফেললাম যে আসলে আমি তো জানি যে আমরা বিগিনার, যে আসলে আমি তো ওই ধরনের কেউ না, আমার সাথে কেন ছবি তুলতেছেন আপনারা? মানে বলবো না ভাই এমনি তুলতেছি। তো এটা একটা মজার ব্যাপার ছিল যে কেন ছবি তুলছেন। ফ্যান তো এইভাবে তৈরি হয় যে আপনার গান শুনে তারা না ভক্ত অবশ্যই হয়ে তাদের গেছে। প্রতি ভালোবাসা, তারা আসলে একদম ওই জিনিসটা মন থেকে ফিল করছে বলি। আর আসলে ওই সময় আমাদের শুরুর টাইম ছিল, তো মানে একদম বেস্ট দেওয়ার ট্রাই করছিলাম। তো অ্যাম্বিশন কোচিং সেন্টারকে অবশ্যই ধন্যবাদ, ওই শোটা থেকে আমরা মূলত এরপর থেকে আস্তে আস্তে আমরা আগাচ্ছি আর কি। এবং দর্শকদের ভালোবাসা আপনারা পেয়েছেন। ওই সময় বুঝতে শুরু করছি প্রচুর। না আসলে আমাদের মিউজিক করা উচিত। একদমই তাই, কারণ দিন শেষে প্রাপ্তি তো ওইটাই যে হ্যাঁ। আপনারা যে দর্শকের যে প্রচন্ড ভালোবাসা আপনারা পেয়েছেন। একটু রাহুলের কাছে যেতে চাই, যখন একটা গান তৈরি করেন তখন সবচেয়ে কোন অংশটা কঠিন মনে হয়, কিংবা যখন আপনারা কম্পোজ করেন বা সেটা কোনটা বেশি কঠিন মনে হয়, কম্পোজ নাকি এক্সিকিউশন, কোনটা বেশি মনে হয়, নাকি আপনারা একটা টিম প্রসেস হয় এটা? না, এটা তো অবশ্যই একটা টিপ প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথমে যখন হচ্ছে আরিফ একটা গান, ও তো অবশ্যই আমাদের ব্যান্ডের মেইন গানগুলোই ও লিখে। তো যখন হচ্ছে একটা গানে হচ্ছে ও লিরিক্সটা লিখে নিয়ে আসে, তখন হচ্ছে প্রথমত আমার হচ্ছে কাজ থাকে এটার ইন্ট্রোটা যাতে সুন্দর হয়, ইন্ট্রো পার্ট, আর হচ্ছে প্রীতমের কাজ থাকে হচ্ছে সোলো পার্টটা ওর দায়িত্ব, যাতে এটা মানুষ ওই সোলো পার্টটা একটু মজা নিয়ে শুনে আনন্দ পায় ওই সোলো পার্ট। এটা একটা টিমমেটদের মনে করেন একটা টিম ওয়ার্ক। একটা গানের পিছনে অনেকগুলো ইফোর্ট থাকে, সবারই অনেক সময় দিতে হয়, যেখানে হচ্ছে মানে শুধুমাত্র বলা যায় যে একটা গানের পিছনে একটা টিম ওয়ার্কের একটা যে বেস্ট পারফরমেন্সটা, যে না ওরা এটার প্রতি আগ্রহী, তখনই আমার ভালো লাগে যে না এই যে ছেলেদেরকে বা এরা যে এটার ভিতরে পরিশ্রম করছে, এই জিনিসটা সার্থক, যে মানুষ এটাকে নিয়েছে, গ্রহণ করেছে, গ্রহণ করছে, ভালো গ্রহণ করছে, ভিউজ বাড়ছে, মানুষের এটা আনন্দ লাগছে। আর আমার ফ্রেন্ড সার্কেলে যেটা বলেছে যে ওর ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে ক্যামেরাম্যানের এখানে ছিল, ভিডিও করছে, আমার ফ্রেন্ড সার্কেলরা আমার ডিপার্টমেন্টে গেলে মানে খুব আনন্দের সাথে বলে যে তোর ওই গানটা তো শুনছি, ভালো লাগছে, ভালো ইয়ে হয়েছে। আমারও ভালো লাগে যে না যাক। না আমার এই যে ডিপার্টমেন্টে পরিশ্রমটা। তো কিছু টিচার বলে যে গেলে অফিসে গেলে যে বলে যে আরিফ তুমি কিন্তু কোথাও গান করলে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের কথা বলবা, মানে মজা করেই বলে হয়তো বা, কিন্তু যখন অবশ্যই ভালোই লাগে। ডিপার্টমেন্টের জন্য তো একটা খুবই সুযোগ, হ্যাঁ একদম, এটা অবশ্যই একটা ভালো। আর হচ্ছে গানের প্রতিটা পার্টই আসলে মানে লিরিক্স থেকে শুরু করে গানের ইন্ট্রো আর হচ্ছে সোলো পার্ট, এন্ডিং পার্ট, সবগুলোই নিয়ে আমাদের হচ্ছে প্রতি সময় হচ্ছে কি বুঝতে হয় যে কিভাবে এন্ডিং করলে মানুষ জিনিসটা নিবে ভালো। আর 2-3 ধাপে এটাকে আমরা রিভাইজ করে দেখি, ওই যে বললাম অফসাইড, নিয়মের বাইরে গিয়ে আমরা চিন্তা করি যে না এটা যদি আমরা ঢুকাই তাহলে এই জিনিসটা হচ্ছে কিভাবে গানটাকে সৌন্দর্য বাড়াবে। নিয়মের বাইরে গিয়ে একটু চিন্তা করে যে এই স্কেল না করে আমরা অন্য স্কেলে যদি এটাকে একটু ডিফারেন্ট টাইপের কিছু করা, তাহলে মানুষের টেস্টটা একটু চেঞ্জ করে দিই। এটাই হচ্ছে মূলত অফসাইডের একটা কনসেপ্ট, যে আমরা একটু নিয়মের বাইরে গিয়ে মানুষের টেস্ট একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। এই গানে শুরুতে যে আরিফ যে লিরিকগুলো বলছিল ওটা কি ডিফারেন্ট ছিল নাকি এটারই অংশ নাকি এটা গানেরই অংশ ছিল? লিরিক্সের ওই যে প্রথমে যে পোয়েট্রিক পার্টটা হ্যাঁ আমারই লেখা, এটা হুট করে একদিন লেখা। এটাই আমরা হচ্ছে একটু ডিফারেন্ট করি। এটাই আমি বলছিলাম যে এই গানের সঙ্গে এইটা একটা ডিফারেন্ট পার্ট, এই যে একটা পোয়েট্রিক পার্ট আমরা পেলাম লাস্টে যে আমরা মানে হামিংটা দিলাম যেটা, ওটাও এই অরিজিনাল গানটাই নেই, এটা আমাদের ইয়া করা একেবারে ডিফারেন্ট। এই বিষয় নিয়ে মানে এই গানটা চান্দেরগাড়ি ব্যান্ডের, তো চান্দেরগাড়ি ব্যান্ড আমাদের ক্যাম্পাসে পারফর্ম করছে বেশ কয়েকবার, তো ভাইয়ের সাথে বেশ কয়েকবারই কথা হয়েছে, ভাইও অ্যাপ্রিশিয়েট করছে যে না ভালোই। একদম এটা অফসাইডের এক বিশেষত্ব বলা যায়, একেবারে নতুন ধারা, নতুন কিছু করা। তো টোটালি একটা টিম ওয়ার্ক বুঝতে পারছি। একটু প্রীতমের কাছে যাই, এই যে টিম ওয়ার্কের কথা বলা হচ্ছে, তো এই টিমের মধ্যে তো নিশ্চয়ই মতবিরোধও হয়, তো সেটা কিভাবে ম্যানেজ হয়? আচ্ছা, প্রথম হচ্ছে মিউজিকটা আমার জন্য, আমি যে ব্যক্তিগত বলি, এটা হচ্ছে এখানে আমি স্বাধীনতা এক্সপ্রেস করতে পারবো, আমি আমার ইচ্ছা মতো বাজাবো, যেখানে কোনো রুলস নাই, কার কথা শুনতে হয় না। সো আমরা সবাই অলমোস্ট ওইভাবেই নিজেদের যে টেস্টটা, নিজের যে ভালো লাগাটা ওইটাই ওইভাবে প্লে করার চেষ্টা করি। তো মাঝে মধ্যে হ্যাঁ এটা একটু মার্চ করাটা টাফ হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আমি যেটা বাজাচ্ছি সেটা আমার থেকে অতটুকু ভালো লাগতেছে, হয়তো আমার আদার্স মেম্বারদের কাছে এটা অতটুকু ভালো লাগতেছে না। তো এই জায়গায় এটা আমি মনে করি শুধুমাত্র অফসাইডের জন্য না, অলমোস্ট সব ব্যান্ডেরই একটু হয়। তো আমরা চেষ্টা করি সবাই একটু কোঅপারেট করে কিছু করার আর কি। তো টিম ওয়ার্ক বলতে এটাকে বুঝাই আসলে। তো আপনারা যখন ভিন্ন ধারার গানগুলো করেন আরিফ, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই জার্নিটা, তো এটা কি চ্যালেঞ্জিং মনে হয় না এই প্ল্যাটফর্ম থেকে দর্শকদের কাছাকাছি যাওয়া? কি মনে হয় চ্যালেঞ্জিং বলতে আমি আজকেও একটা ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ব্যাপারটা নিয়ে, যে আমি আসলে এইটা চাই না যে আমাদের প্রোগ্রাম করতে হবে, কয়েকদিন পর পর শো দরকার হবে।
আমার মূলত কনসেপ্টটা আমার ব্যান্ডকে নিয়ে যতদিন ব্যান্ডটাকে আমি কন্টিনিউ করতে পারি বা আমরা মিলে কন্টিনিউ করতে পারি, কনসেপ্টটা হলো যে আমরা যদি ভালো কাজ মানুষকে দিতে পারি, মানুষকে যদি ভালো কিছু গান শোনাতে পারি, অবশ্যই তারা একটা সময় শুনবে, আজ হোক বা কাল হোক। তো ওই দিনের অপেক্ষায় আছি যে আমাদের একটা গানের তো আমরা রিলিজ হলো মানে অ্যালবামের, তো বাকি 6টা গানও খুব আশাবাদী। আমরা আশা করছি মানুষ শুনবে, যে কোনো একটা না একটা গান শুনবে, ভালো করেই শুনবে, ওইটার একদমই অপেক্ষায় তাই। আছি। ভালো কিছু করলে সেটা নিশ্চয়ই দর্শকদের হৃদয়ে নিশ্চয়ই জায়গা করে নেবে, এটা একেবারে অবধারিত। হ্যাঁ, হ্যাঁ। তো এবার আমরা কি গান শুনবো? এবার আমাদের একটা অন ট্র্যাক, আমাদের যে ফার্স্ট মৃত্যুর রহমান অ্যালবামের যে প্রথম গান অভিশাপ, এই গানটা করছি। আপনাদের নিজস্ব গান? হ্যাঁ, এটা মৌলিক আমারই গান। লেখা, আমাদের কম্পোজিশন। আচ্ছা, আরিফের লেখা গান। আচ্ছা, নিশ্চয়ই আমরা আরিফের কণ্ঠে সেই গানটা শুনবো। শুনে আসি দর্শক গানটা। বহুদিন হয়ে গেল তোমাকে দেখা হয় না, সব কিছু থেমে গেল, বেঁচে আছি কিনা জানি, শহরের সব জুড়ে ভালোবাসা খুব অসহায়, তোমাদের হাসি দেখে নিয়ে নেব আমি বিদায়। বহুদিন হয়ে গেল তোমাকে দেখা হয় না, সব কিছু থেমে গেল, বেঁচে আছি কিনা জানো না, শহরের সব জুড়ে ভালোবাসা খুব অসহায়, তোমাদের হাসি দেখে নিয়ে নেব আমি বিদায়। আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না, এই মৃত্যুতে হয়তো পাপ হবে না, সব অভিশাপ তোমায় দিলাম, মৃত্যুতে তোমায় আহ্বান, সব অভিশাপ তোমায় দিলাম, মৃত্যুতে তোমায় আহ্বান। কিছু কথা বাকি আছে দেয়ালের পাশে, লিখে রেখেছি দেখো, নাকি কেউ মুছে ফেলেছে। কিছু কথা বাকি আছে দেয়ালের পাশে, লিখে রেখেছি দেখো, নাকি কেউ মুছে ফেলেছে। ও আমাকে একটা কথা বলো, তোমাকে ভোলা কি এত সহজ, কি থেকে কি হয়ে গেল বলো, কেন নেও না আমার খোঁজ। ও আমাকে একটা কথা বলো, তোমাকে ভোলা কি এত সহজ, কি থেকে কি হয়ে গেল বলো, কেন নাও না আমার খোঁজ। আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না, এই মৃত্যুতে হয়তো পাপ হবে না, সব অভিশাপ তোমায় দিলাম, মৃত্যুতে তোমায় আহ্বান, সব অভিশাপ তোমায় দিলাম, মৃত্যুতে তোমায় আহ্বান।
অসাধারণ, মানে দুর্দান্ত একটা গান শুনলাম। মানে আমি সত্যি আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, মানে সুরের জাদুতে বা সুরের একটা মোহ থাকে না, একদম আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, আমার সুরের জাদুতে ভেসে ভেসে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। আর আরিফ, আপনি এত চমৎকার গান লেখেন, এত চমৎকার গান করেন, আপনার কাছে একটু আমার জানতে ইচ্ছে করছে আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল, আপনি কবে থেকে গান শিখছেন, বা গানের এই জার্নিটা আপনার কিভাবে শুরু হয়? গান মূলত কখনই শেখা হয়নি, কিন্তু ছোটবেলা থেকেই যখন ক্লাস 4-5 পড়তাম ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনি গান না, শিখেন? কখনই শেখা হয়নি। বাহ। 4-5 যখন পড়তাম, তো স্কুলে স্পোর্টস যখন হতো তখন খালি গলায় আমি একদম শুরু থেকেই যখন বোঝা শুরু করছি বা গান মুখস্থ করতে পারতেছি, তখন থেকেই ভালো হোক খারাপ হোক আমি গান করতামই স্টেজে, এবং দেখা যেত যে প্রাইজ পাওয়া হতো, 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার যে কোনো একটা পাওয়া হতো। তো ওইখান থেকেই গানের শুরু। এরপর যখন মূলত একদম শৈশবের ইন্সপিরেশন যদি বলেন, তাহলে তখন ইমরান মাহমুদুল ভাইয়ের গান বেশি শোনা হতো। উনি যখন চ্যানেল আচ্ছা, চ্যানেল আই সেরা কণ্ঠ সেরা থেকে কণ্ঠে। যখন বিজয়ী হলেন, তো এরপর থেকে মনে হলো যে না, উনিও তো একজন মানুষ, উনিও পারছে, তো চেষ্টা করি না। তো স্বাভাবিক, প্রথম দিক থেকে তো বাসায় ওইভাবে সাপোর্টও দিত না, তবে বাসায় আমাকে মোটামুটি ভালোই সাপোর্ট দেয়, জাস্ট বলে যে লেখাপড়াটা চালায় যাও, গানটাও করো, এতটুকুই তাদের চাওয়া পাওয়া। এরপর ভার্সিটিতে সে ব্যান্ড শুরু করা। আর গান লেখার কথা যদি বলতে যাই, তাহলে এই অভিশাপ গানটা লেখা হয়েছিল, আমার একটা গল্প বলি। সেটা হলো, সেমিস্টার পরীক্ষা ছিল আমার, তো আমি ওই দিন সেমিস্টারের প্রিপারেশন খুব ভালোই ছিল। আমি আবার প্রিপারেশন যেদিন ভালো থাকে সেদিন রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় ওইটা রিভিশন দিতে থাকি মুখে। আচ্ছা আচ্ছা। তো ওই দিন আমার অলরেডি রিভিশন দেওয়া হয়ে গেছিল অর্ধেক পথেই। তো তখন হুট করে কেন যেন আমার মাথায় আসলো যে আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না, এই মৃত্যুতে হয়তো পাপ হবে না। এই লাইন দুটা যখন মাথায় আসলো, তখন মনে হলো যে না, লাইন দুটা তো ভালোই, লাইন দুটা আবার আমরা যারা গান লিখি, আমার জানি না এটা সবার হয় নাকি, তো এই লাইন তখনই যদি আমি রেকর্ড করে না রাখি, আমি যে সুরটায় তুললাম তখনই রাস্তায় বসে, যে আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হয় না, এই সুরটাই কিন্তু আমি তুলছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওই সুরটা তখনই আমি রেকর্ড করে রাখছি ফোনে, যে বাকি পার্টটুকু পরে লিখবো। এরপর আস্তে ধীরে বিভিন্ন সময়ের পর, বিভিন্ন কাহিনীর পর, তো আস্তে ধীরে মনে হলো যে না, ব্যান্ড করার দরকার, গান লেখা দরকার। এরপর আস্তে ধীরে একদম, আপনি তো মাল্টি ট্যালেন্টেড, এবং আপনার এই গলা, অসাধারণ গান, এবং আপনার এই গলায় গান শুনেন আমিও আপনার ভক্ত হয়ে গেছি বলা যায়। আপনার গান শুনে আমি সত্যি মুগ্ধ। আর সত্যি আপনাদের অফসাইডের জন্য অনেক শুভকামনা থাকবে। আবার একটু আড্ডায় ফিরবো, একটু রাহুলের কাছে যেতে চাই। স্টেজ পারফরমেন্স করার সময় এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনাদের মনে হচ্ছে আনপ্ল্যান্ড বাট ঘটে গেছে, এরকম কোনো স্মরণীয় মুহূর্ত রয়েছে কিনা? এটা আসলে বেশি হয়, আরিফের সাথে বেশি হয়, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা যেদিনই হচ্ছে যেদিন প্রোগ্রাম থাকে আর কি, এর আগের দিন তো আমরা হচ্ছে ব্যান্ডরা বসি, ব্যান্ড মেম্বাররা আমরা হচ্ছে ইয়া করি, ওই যে প্র্যাকটিস করি আর কি ইয়াতে। তো প্যাডে প্র্যাকটিস করি, তো আমরা প্যাডে প্র্যাকটিস করে রাখি যে আমাদের সময় হয়তো এরকম থাকতে পারে, আমরা 4 থেকে 5টা গান গাইবো, এই 4টা 5টা এইগুলোই। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন স্টেজে যাই বা আমরা দর্শকের সামনে যাই, বা আরিফের ক্ষেত্রে যেটা হয়, ও হচ্ছে হুট করে 4-5টার যে লিস্ট ছিল ওখান থেকে একটা গান গায়, অন্য একটা গান নিয়ে আসে, যে ভাই এই গানটা গায়। ও হয়তো দর্শকের থেকে এটা হয়তো ইয়েটা পেয়েছে, ওই যে অনুরোধটা পেয়েছে, তখন আমাদের উপর চাপাই দেয় যে ভাই এটাই গাইতে হবে, ভাই দর্শক এটাই খাবে। আচ্ছা, আমি আর প্রীতম তখন আটকানো, যে আমরা এখন কি করতে পারি, ভোকাল যদি না গাই গিটার বাজাই দিব। পরবর্তীতে এই ধরনের মানে সিচুয়েশন মানে হয় আর কি। তো তখন আমি আরিফের সাথে এক সাইডে দাঁড়াই, তোকে বলছিলাম সিলেক্ট করার সময় ভালো ভালো গান গাই তুই, তো এই আর কি সিলেকশন থাকে, পরে গিয়ে আরেকটা চেঞ্জ হয়ে যায়। পরে মানে এই জিনিসটা কোনো না কোনো শোতে একটা দুইটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিই তৎক্ষণাৎই, যে ঠিক আছে দর্শক যেহেতু চাচ্ছে, দর্শককে তো আনন্দ দিতে হবে, তো এই কারণে আমরা চিন্তা করি যাক আমরা তাহলে চেঞ্জ করে দিই। আমি তখন প্রীতমকে একটু কনভিন্স করি যে এটা সোলো পার্ট, এটা হচ্ছে ইন্ট্রো পার্টটা একটু দেখিস। তো পরে হচ্ছে প্রীতম ওটা প্রিপেয়ার থাকে, কারণ পরে হচ্ছে আমরা এটা শোটা করি। আশা করি দর্শকের কাছেও ভালো লাগে এটা পরবর্তীতে। তারপর মানে কোনো প্ল্যান থাকে না, কিন্তু হয়ে যায়, তারপর দর্শক গ্রহণ করে, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। একটু প্রীতমের কাছে যাই, কোন ব্যান্ড আপনাদেরকে ইন্সপায়ার করে, দেশি না বিদেশি ব্যান্ড? আমি দেশি বিদেশি দুইটাই শুনি, ছোটবেলা থেকে গান শুনতাম। তো দেশের তো আমার শুননা ব্যান্ড অনেক বেশি ভালো লাগে, শুননা ব্যান্ডের গান আমি ছোট থেকে আমি শুনতাম। তো ওয়ারফেস সহ আর অন্যান্য ব্যান্ডগুলো সবই মোটামুটি শোনা হয়, বাট শুননা ব্যান্ড একটু বেশি ভালো লাগে। আর বাইরের ইন্টারন্যাশনাল গানের কথা যদি বলি তাহলে হচ্ছে গ্রিন ডে, আমার ওই ব্যান্ডের গানগুলো বেশি ভালো লাগে, তো শোনা হয়।
তো বাংলাদেশের বর্তমান যে ব্যান্ড মিউজিকের যে সিনটা রয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কি অবস্থা এটা রয়েছে আমি band মনে করি এটা শিল্প? হচ্ছে খুব দ্রুত গ্রো করতেছে অনেক, যেমন আমিও ছোট, অত বড় না, তো অনেকেই দেখি ভালো মিউজিক করে, ইভেন যারা এখনো ম্যাচিউর না, খুব ছোট বিগিনার, বাট অনেক ভালোই বাজাইতে পারে। তো এটা হয়তো বা আগে খুব কম ছিল, বাট রিসেন্টলি দেখলাম যে সবার মিউজিকের প্রতি একটা হচ্ছে আকৃষ্ট বা মিউজিক করার প্রতি একটা আগ্রহ সবার মধ্যে দেখা যায়। তো এটা গ্রো করতেছে অনেক। আমাদের যদি দেখি যে আমাদের অনেকগুলো ব্যান্ড আছে যারা বিদেশে পারফর্ম করতেছে, তো এটা হয়তো একটা সময় খুব কম ছিল, রেয়ার ছিল, বাট এখন এটা কমন হয়ে গিয়েছে। তো আমি মনে করি এটা গ্রো করতেছে। গ্রো করছে। প্রীতম বলছেন প্রীতম বলছেন যে বাংলাদেশের এখন যে ব্যান্ড মিউজিক সেটা গ্রো করছে, তো আপনাদের কোনো ধরনের সীমাবদ্ধতা বা কি ধরনের প্রবলেমগুলো ফেস করেন এই হ্যাঁ। গ্রোয়িং জার্নিতে? সীমাবদ্ধ বলতে আসলে সব জিনিসই তো কম্পিটিশন আছে। তো বর্তমান মিউজিকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যান্ড আছে বাংলাদেশে, তো সবাই যে যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করতেছে। তো আমরা আসলে কারোর সাথে ওই যে পাল্লা দেওয়া যে ব্যাপারটা, এটা আমরা আসলে চাচ্ছি না। মানে প্রতিযোগিতা থেকে না, আপনারা? এই প্রতিযোগিতা আমরা চাচ্ছি না। তো আমরা মূলত যতদিন 2023 সালে শুরু করছি, তো এখন 26 চলতেছে। তো এখন আমি অবশ্যই বলবো যে আমি কখনো আমার ব্যান্ড মেম্বারদের মাঝে এখন পর্যন্ত কখনো হতাশা দেখিনি। আমরা দেখা যায় যে একটু বসা কম হয় একাডেমিক চাপে, পড়ালেখার চাপে, বা এক একজনের তো এক এক ধরনের প্রেশার থাকে। যেমন আমাদের অবশ্যই বলতে হবে যে আমাদের ড্রামার মিস করতেছি জামিল, তারপর বেজিস্ট আছে সিফাত। তো ড্রামার কিন্তু আমাদের জামিল, ও কিন্তু ক্যাম্পাসের না আমাদের, সিফাত আমাদের ক্যাম্পাসেরই জুনিয়র। তো দেখা যায় যে সবার টাইমটা মেনটেন করতে একটু সময় লেগে যায়। কিন্তু আমরা চাচ্ছি যে যতদিন ব্যান্ডটাকে ধরে রাখতে পারি, যত বছর পারি, আমরা আমাদের মতো গান করতে থাকবো। মানুষ একদিন না একদিন শুনবে। আমরা যদি বাই এনি চান্স এটা না হোক, যদি আমাদের ব্যান্ড কখনো নাও থাকে, তারপরও একজন মেম্বার থাকলে আমি চেষ্টা করব যে না, ব্যান্ডটাকে ধরে রাখার জন্য। অন্তত গানগুলো হ্যাঁ, থেকে হ্যাঁ। যাবে। আর আমরা এখন যে গানগুলো করছি এর জন্যই মূলত অনেক গান করার চেষ্টা করতেছি, যে এই গানগুলো যেন একটা সময় মানুষ শুনতে পারে। মানুষ না একটা শুনলে একটা স্মৃতি। সময় যেন নিজেরা যেন শুনতে স্মৃতি, পারে যে না হ্যাঁ, আমরা একটা স্মৃতি সময় হিসেবে করছিলাম করে এই কিছু রাখা। একটা। গানগুলো করেছে। হ্যাঁ। রাহুল, কি মনে হয় মানুষ কি এখন ব্যান্ডের গান শুনছে? মানে কি ধরনের প্রোগ্রাম আপনারা করছেন বা কত প্রোগ্রাম আপনারা পান? খুব বেশি কি আগের মতো প্রোগ্রামগুলো হচ্ছে কিনা? না, আরিফ যেটা বললো যে আমাদের হচ্ছে একাডেমিক প্রেশারের কারণে আমাদের হচ্ছে প্র্যাকটিসে কম বসা হয়, আর হচ্ছে আমাদের সময় সবার সাথে মিলছে না। তা আমিও হচ্ছে চেষ্টা করি যে যেহেতু হচ্ছে আমাদের এই একাডেমিক প্রেশার আছে, তা আমি হচ্ছে এখন মানে এই ব্যান্ডের ক্ষেত্রে যে কোনো রকম হচ্ছে হ্যাসেল নিতে চাই না আর কি, যে প্রোগ্রাম একটা নিয়ে নিলাম, সবাইকে প্রেশার দিলাম যে কালকে প্রোগ্রাম আছে বা এক সপ্তাহ পর প্রোগ্রাম আছে, সবাই রেডি থাকো, আমাদের হচ্ছে এই সপ্তাহে বসতে হবে, প্র্যাকটিসে বসতে হবে, যেহেতু প্রোগ্রামের একটা একটা হচ্ছে মানে হচ্ছে রেডি আছে আর কি, যে আমাদের গানগুলো করতে হবে, সাজাতে হবে। তো এই যে প্রোগ্রাম নেওয়ার বিষয়টা, এই জিনিসটা মাথায় হচ্ছে সবাই ফ্রি থাকবে কিনা, হয়তো অনেকের সেমিস্টার থাকে, হয়তো অনেকের হচ্ছে পরীক্ষা মিড এসব থাকে, আবার অনেকের বাসায় কাজ থাকে, যে কোনো ভাবে টিউশন ম্যানেজ করে আমাদের হচ্ছে প্র্যাকটিসগুলো করতে হয়। তো এখন আপাতত হচ্ছে আমাদের প্রোগ্রাম শিডিউলটা একটু কম, আমরা নিজেরাও একটু একাডেমিক প্রেশার, পরীক্ষার কারণে লেখাপড়ার কারণে একটু হ্যাঁ, প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো কম করছে না। আর আমাদের প্র্যাকটিসও খুব কম হয় আর কি। না, তো আমরা মূলত এখন ফোকাস তো আমাদের সেকেন্ড গান। আর হচ্ছে সেকেন্ড গান যেটা আমাদের ট্র্যাক, ওটারও আমরা হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে রিলিজ করব। মোটামুটি হচ্ছে আজকেও আমরা চেষ্টা করবো আনপ্লাগটা করার। আমরা নিশ্চয়ই সেই গানটাও শুনবো। কিন্তু আরেকটু জানতে চাই যে ব্যান্ডে আপনাদের মানে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট কে করে, কোন সদস্য করে? সব আঙ্গুল কি আরিফের দিকে? না, আচ্ছা, এক্সপেরিমেন্ট তাহলে আরিফই করে। আরিফই করে, ও একটা গান লিখে আসে। না, দেখা যায় যে আমি গান লিখে পরে ভাইকে শুনাই, প্রীতমকে শুনাই, মাঝে মাঝে হুট করে বলে যে এর আবার কি লিখে নিয়ে আসছিস। পরে বলি যে ভাই বসেন, আমি শুনাই একবার। পরে শোনার পর বলে যে না, করা যায়, গানটা ভালোই হচ্ছে। তো মূলত বেশিরভাগ টাইম প্রীতম একটু প্যারা দেয়, যে ও বলে যে ভাই মানে কালকে একটা ধরেন যে একটা প্রোগ্রাম পেলাম আমরা, বলে যে ভাই আমার কালকে সেমিস্টার আছে বা পরশু, কালকেও বলে না, দেখা যায় যে 2 দিন 3 দিন পর সেমিস্টার, সেটা বলতেছে যে ভাই আমার তো পরীক্ষা আছে, আমি তো প্র্যাকটিসটা কিছু করতে পারবো না। তখন আমি বলি যে পড়ালেখা তো আমরাও করতেছি, আমরা তো তোর আচ্ছা, সিনিয়র, আমরা তো পড়ালেখা করতেছি, তো তোর এত প্রেশার কিসের? তো আসলে সব মিলিয়ে বলতে গেলে যে ব্যান্ড মেম্বার সামনেই বলতেছি যে ব্যান্ড মেম্বারগুলো খুব ভালো পেয়েছি, এখন পর্যন্ত ভালো চলতেছে। মানে আমার প্র্যাকটিসের সময় ভুল বেশি করে কি প্রীতম? আমি অলওয়েজ ভুল করি। লেট করে আসে, প্র্যাকটিসের সময় ভুল ভাই বেশি করে, কিন্তু আচ্ছা, স্টেজে মাঝে মাঝে ও একটু স্টেজে ভুল ভুল করে করে বসে। প্রীতম, আর প্র্যাকটিসে ভুল করে হ্যাঁ। রাহুল। আর প্র্যাকটিসের সময় দেরি করে, সবচেয়ে বেশি দেরি করে কে আসে?
দেরি করে না, আমি তো গতকালকে ফার্স্টে আসলাম। গতকাল আচ্ছা, সব আঙ্গুল কিন্তু মানে অভিযোগের তীর হচ্ছে আরিফের দিকে। খুবই দুর্দান্ত একটা সময় আমরা কাটাচ্ছি আসলে, এত মজা করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, গানও শুনছি। তো আরিফ, আপনার কাছে জানতে চাই, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী 5 বছরে অফসাইডকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে যদি অফসাইডকে কোথাও দেখতে চাই, সেটা হলো যে আমার খুব বড় একটা ইচ্ছে আছে, যদি কখনো আল্লাহ যদি চায় যে আমরা ব্যান্ডটাকে ভালো কিছু করতে পারতেছি, ব্যান্ডটা থেকে আমার দেশের বাইরে একটা প্রোগ্রাম করার ইচ্ছে আছে, এবং সেটা কানাডাতে আমার ইচ্ছে আছে খুব। জানি না এটা হবে নাকি। তো আমরা আসলে আমাদের সর্বস্ব চেষ্টাটাই করতেছি, গান কিভাবে গ্রো করা যায়। জানি না কত দূর হবে, বাকিটা দর্শকের উপর। এবং অবভিয়াসলি বলতে হবে যে আমাদের এই এতটুক সময় আমাদের অনেক সাপোর্ট করতেছে আমাদের গান যারা শুনতেছে। তার মানে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই অফসাইডকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা দেখতে পারবো, আর সেই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের থাকবে। এবার একটা গান শুনে আসি। এবার কি গান শুনবো আমরা? আমাদের আনরিলিজ ট্র্যাক, আমাদের মৃত্যুর আহ্বান অ্যালবামের আচ্ছা দ্বিতীয় গান কফিন। তো এই অ্যালবামে 7টা গান আছে। অ্যালবামের সিকোয়েন্সটা হলো যে অভিশাপ, কফিন, অ্যাস্ট্রের কথা, সব জানে বিধাতা, কি হয়েছে হায়নার দল। এখানে 7টা গান আছে একটা লাইনের ভিতর। আচ্ছা অভিশাপ, কফিন, অ্যাস্ট্রে, কথা, সব জানে বিধাতা, কি হয়েছে হায়নার দল। আচ্ছা, মানে এই 7টা হ্যাঁ, গানের 7টা কথা নিয়ে এই গানটি। হ্যাঁ, 7টা গানের প্রত্যেকটা নাম নিয়ে গানের একটা লাইন বানিয়েছি, সেটা হলো যে অভিশাপ, কফিন, অ্যাস্ট্রের কথা, সব জানে বিধাতা, কি হয়েছে হায়নার দল। এটা পুরো অ্যালবামের একসাথে হচ্ছে। হ্যাঁ, এবং এই পুরো 7টা গানের যে একটা গল্প, এই গল্পটা একটা বই লেখার চেষ্টা চলছে আমার। যদি বইটা বের করতে পারি পরবর্তী বই মেলায়, বইটার নাম হলো যে সত্যের গোপন সত্য। দেখা যাবে যে এই গানের যে গল্পগুলো, গানে তো মানুষ শুনতেই পারবে, বুঝতেই পারবে, বাকি গল্পটা হয়তো বা বই থেকে জানতে পারবে। আপনি বইও লেখেন? হ্যাঁ, বাহ। চেষ্টা করছি। তার মানে আপনি হচ্ছে গানের যে গল্পগুলো নিয়ে আসেন, মানে আপনি বলছিলেন যে আপনার গান মানেই একটা গল্প, গল্প হ্যাঁ। থেকে গানগুলো আসে, হ্যাঁ, পাশাপাশি আপনি আবার গল্পও লিখছেন, বইও লিখছেন। হ্যাঁ, তো সব মিলে নিশ্চয়ই অফসাইডের জন্য অনেক শুভকামনা থাকবে। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে হ্যাঁ। আরো ভালো কিছু দেখতে পারবো, ভালো আরো কোনো প্রোডাকশন আমরা দেখবো নিশ্চয়ই অফসাইডে, শুনতে পারবো। দর্শক শ্রোতা নিশ্চয়ই সেই জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, তো অবশ্যই। এবার নিশ্চয়ই সেই গানটা শুনে আসি। আমরা এখন কফিন গানটা করছি, আনরিলিজ ট্র্যাক। ভেবে নিলাম নিজেকে রাখবে কফিন, তোমার সৌন্দর্য রাখবে কোথায়। বুঝে নিলাম নিজেকে রাখবে কফিনে, তোমার অহংকার রাখবে কোথায়। ভেবে নিলাম নিজেকে রাখবে কফিনে, তোমার সৌন্দর্য রাখবে কোথায়। বুঝে নিলাম নিজেকে রাখবে কফিনে, তোমার অহংকার রাখবে কোথায়। নিজেই কি ছুঁয়েছো কফিন, না কি ছুঁয়েছে তোমার ব্যথায়। মৃত্যুর পরে কফিন ছুঁয়ে ভালোবাসি একবার, সেদিন না হয় চোখটা দেখে মায়া কান্না ফেলো। মৃত্যুর পরে কফিন ছুঁয়ে ভালোবাসি
অসাধারণ। এটা আমরা অল্প একটু করলাম, আনরিলিজড রাখতো এর জন্য। মানে আমি এখনো কিন্তু রেশ রয়েই গেছে, মনে হ্যাঁ। হচ্ছে আরেকটু শুনবো, আরেকটু শুনতে চাই, এরকম মনে হচ্ছে। যতটুকুই শুনলাম নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে, আমার তো অবশ্যই ভালো লেগেছে। আর ধন্যবাদ অফসাইট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সময় করে এসে আমাদের স্টুডিওতে বাংলা নিউজকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আরিফ, রাহুল এবং প্রীতম, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ 24-কেও অবশ্যই ধন্যবাদ আমাদের অফসাইড ব্যান্ডকে একটা সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অবশ্যই ধন্যবাদ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ধন্যবাদ। একটা ভালো সময় কেটেছে আমাদের। একদম তাই, মানে গানে গানে আপনারা আমাদেরকে এত সুন্দর মুহূর্ত উপহার দিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 5। আবার দেখা হবে নতুন কোনো শিল্পী, নতুন কিছু গল্প আর নতুন সুর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরের সাথে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই বাংলা নিউজের সাথেই থাকুন।